অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাকিল আহমদ। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যা পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা দেখছি যে দেশের পূর্বাঞ্চলে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি। এখন পানি নামতে শুরু করেছে, মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, নানা রকম রোগবালাই দেখা দিচ্ছে। এই মুহূর্তে মানুষ নিজে থেকে কি করতে পারে? ধন্যবাদ। প্রথমত ডিবিসিকে ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই আজকের খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় পরিস্থিতিতে প্রকৃতপক্ষে বন্যা হচ্ছে পানির সমস্যা। অধিক পানি, এই পানিগুলো বিশুদ্ধ থাকে না। অতএব এই পানিতেই আমাদেরকে বাস করতে হয়, চলতে হয়, গোসল করতে হয়। ফলে পানিবাহিত রোগ সবচেয়ে বেশি। আচ্ছা। এবং পানিবাহিত রোগের মধ্যে মূলত হচ্ছে ডায়রিয়া, ডিসেন্ট্রি, হ্যাপাটাইটিস এ, টাইফয়েড, এই কয়েকটা পানিবাহিত রোগ বাংলাদেশে সবচেয়ে বেশি। এছাড়া চর্মরোগও তো হয় অনেক। তারপর যখন সবাই একসাথে সাথে গাদাগাদি করে কোথাও থাকবো, যখন শেল্টারে থাকবো, তখন চর্মরোগ হবে, সেটা হবে। এই জায়গায় প্রথমত হচ্ছে আমি যারা আছেন আমাদের বন্যা আক্রান্ত মানুষ যারা আমাদেরকে শুনছেন এখন, তাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা যদ্দূর সম্ভব পানি ভালো ফুটানো পানি হোক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে পানি হোক, কিংবা বৃষ্টির পানি ধরে রেখে পানি হোক, সেই পানিগুলো খাবার কাজে, রান্নার কাজে ব্যবহার করবেন। আর খাওয়ার আগে, রান্নার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, কারণ এখান থেকেই আপনার ডায়রিয়া এবং ডিসেন্ট্রি, টাইফয়েড এগুলোর জীবাণু আসবে। অ্যাটলিস্ট চিকিৎসককে কাছে না পেলেও কেউ অসুস্থ হলে এই বিষয়গুলো মানতে হবে। এই বিষয়গুলো মানলে রোগটাই আসবে না, রোগটাই আসবে। আমরা আগে কাজ হচ্ছে রোগ না আসা। কারণ দেখেন, চিকিৎসক আসবেন যে আজকে চট্টগ্রাম বিভাগের 529টা স্বাস্থ্যকেন্দ্র প্লাবিত হয়ে গেছে। তাহলে চিকিৎসা আসলে কোথায় মানে নিতে যাবে? এই চিকিৎসক নিজেই তো এখন বিপদগ্রস্ত। উনার তো থাকার স্থান নেই, বাসের স্থান নেই, উনি কোত্থেকে চিকিৎসা দেবেন? আসলে এই ক্ষেত্রে আপনাদেরই আসলে সচেতনতার বিকল্প নেই। আমি একটু শিশুদের বিষয়ে আসতে চাই। অনেক সময় আমরা দেখছি, এখনো দেখছি যে বড়রা তো যে কোনো খাবার খেতে পারে, শুকনো খাবার খেতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে আসলে খাওয়াটা আসলে কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে শিশুদের ক্ষেত্রে মানে বাবা মারা কি করতে পারেন? প্রথমত হচ্ছে শিশু ভাগ করে যদি আমি ছোট বড় ভাগ করি, 2 বছরের কম বয়সী শিশুরা সব কিছু খেতে পারবে না। তার উপরের বয়সের শিশু কিন্তু আপনার পরিবারের যত খাবার আছে সব খাবারই স্বাভাবিকভাবেই খেতে পারবে। 2 বছরের নিচের শিশু হোক, শিশুকে মায়েদেরকে বলবো আপনি বুকের দুধ খাওয়াবেন। যারা 6 মাসের নিচে বুকের দুধ থেকে পুরোপুরি পুষ্টি পাবেন। 6 মাসের উপরে যারা আছেন 1 বছর পর্যন্ত 70% পুষ্টি পাবেন বুকের দুধ থেকে। অর্থাৎ আপনি যদি বুকের দুধ, বন্যার সময় বুকের দুধ খাওয়ানোটা একটা খুব সহজ সমাধান। এবং 1 বছর থেকে 2 বছর বয়সী যারা আছেন তাদের বুকের দুধ যদি খাওয়ান, তাহলে 40 থেকে 44% ক্যালোরি পাওয়া যায়। তো আপনি দেখেন, এর মধ্যে অর্ধেক অংশ বা 3-4 ভাগের 3 ভাগ অংশ যদি মায়ের দুধ থেকে পেয়ে যাই আমরা, সেই কাজটা করি, তাহলে হবে না। আর ছোট বাচ্চাদেরকে হাত দিয়ে চটকে যা আছে অল্প খাবার একটু বারবার করে দেবেন, কিন্তু আগের মতো একই কথা, হাতটা ধুয়ে নেবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের হাত ধুয়ে বাচ্চাকে খাওয়াবেন। এই ক্ষেত্রে কি আপনি যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে কি একই রকম পরামর্শ আপনার থাকবে? আচ্ছা, মজা হচ্ছে আমি শিশু বিশেষজ্ঞ, কিন্তু বয়স্ক এবং শিশু দুটো একই গোত্রের। কারণ হলো শিশুদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, আর বয়স্কদের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করতে করতে শেষ হয়ে যায়। অর্থাৎ দুজনই রোগ প্রতিরোধের ক্ষেত্রে শূন্যতার ঘরে।
অতএব বাচ্চাদের যেভাবে ডায়রিয়া হতে পারে বড়দেরও হতে পারে। আচ্ছা, অতএব বড়দের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা দয়া করে আবারও হাত ধুবেন, পরিষ্কার পানি পান করবেন এবং নিজেকে পরিচ্ছন্ন রাখবেন, এটা হচ্ছে জরুরি। আর শিশুদেরকে খেয়াল করবেন, আপনার নাতিকে, আপনার নাতনিকে, তাদের দিকে খেয়াল রাখবেন। কারণ বড় যারা আছেন, আরও যারা আছেন যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা হয়তো খাদ্য সংগ্রহে যাবেন কিংবা অন্য কোনো কাজে যাবেন। আরেকটা বিষয় আসতে চাই যে এখন যাদের আমাশয় কিংবা ডায়রিয়া হচ্ছে, ডাক্তার হয়তো পাচ্ছে না হাতের কাছে, তারা আসলে প্রাথমিকভাবে নিজেই কি করতে পারেন? প্রথম কাজ হচ্ছে আপনি খাবার স্যালাইন খাবেন। হ্যাঁ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেশে যখন ডায়রিয়া হয় তখন প্রায় 40% গবেষণা দেখে 40% বাবা মা স্বাভাবিক খাবার দাবার বন্ধ করে দেন, দুধ পাতলা খাওয়ান, মায়ের দুধ বন্ধ করে দেন, এগুলো কিছু করবেন না। খাবার দাবার স্বাভাবিক দিবেন, প্রতিবার পাতলা পায়খানা করার পর খাবার স্যালাইন দিবেন। সরকার পর্যাপ্ত খাবার স্যালাইন নানা জায়গায় সরবরাহ করেছে, এটা আপনারা হাতের কাছেই পাবেন। পানের দোকানেও এখন খাবার স্যালাইন পাওয়া যায়। আমি বলবো যে স্টক করার বিষয় না, আপনারা জেনে রাখেন কোন জায়গায় খাবার স্যালাইন আছে বাড়ির আশেপাশে, যেখান থেকে আপনি এই ঘটনা ঘটলে দ্রুত সংগ্রহ করতে পারেন। আচ্ছা, খাবার স্যালাইন যদি কোথাও কেউ না পায়, অনেক সময় হয় না যে দুর্গম এলাকায় দোকান কম থাকে, ওষুধের দোকান কম থাকে, সেই ক্ষেত্রে স্যালাইন বানানোর প্রসেসটা যদি একটু বলতেন। সেটা তো পুরনো একটা বিষয়, তারপরে দর্শকদের জন্য আমার মনে হয় এখন তো গুড় মানুষ দিচ্ছে, বিশেষ করে শুকনো চিরা গুড়, হ্যাঁ, গুড় দিচ্ছে। 1 মুঠো গুড়, 1 চিমটি লবণ, এটা মিশিয়ে আপনি স্যালাইন বানিয়ে ফেলবেন, এই শেষ, এটাই খাওয়ান। আচ্ছা। আর যদি কিছুই না পান, পরিষ্কার পানি খাওয়ান। আচ্ছা, পরিষ্কার পানি খাওয়ান, সেটাও কাজ করবে। আচ্ছা, এখন যে পানিগুলো বন্যায়, মানে কিছুদিন আগে ছিল বন্যা পরিস্থিতি, এই যে এই সব পানি কি চর্মের কোনো ক্ষতি করে না, ত্বকের কোনো ক্ষতি করে না? আচ্ছা, এখানে হচ্ছে মানে এইগুলোর মধ্যে অনেক কিছু ফাঙ্গাস, অনেক ব্যাকটেরিয়া, এগুলো বিশেষ করে গাছপালা, পচা জিনিসপত্র এসে লাগে, সেই ক্ষেত্রে সেগুলো থেকে, টক্সিন থেকে, ব্যাকটেরিয়া থেকে চর্মের ক্ষতি করতে পারে। কিন্তু এই চর্মের ক্ষতিটার জন্য প্রতিরোধ হচ্ছে আপনি যখন পানি থেকে আসবেন, পানি মারিয়ে আসবেন, তখন পাটা ধুয়ে নেবেন। এখনো কিন্তু পুরোপুরি পানি নেমে যায়নি। যদি আসেন, পরিষ্কার পানি দিয়ে পাটা পরিষ্কার করে দেবেন সাথে সাথে। আচ্ছা। তাতে আপনার এই যে এত মানে যেগুলো ময়লাগুলো থাকলো সেগুলো তো তাড়িয়ে দিলেন, যেগুলো পচা টক্সিনগুলো থাকলো সেগুলো তাড়িয়ে দিলেন, আপনার চর্মের রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমি বারবার বলছি, এখন আমরা যারা বন্যা আক্রান্ত মানুষ আপনারা আছেন, আপনাদেরকে নিজের সেবাটা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং এই ধরনের চ্যানেল বা যেগুলো মিডিয়া আছে সেইখানে একটু লক্ষ্য রাখবেন যে কি বলছেন, আপনাদেরকে কি তথ্য দিচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটু আসতে চাই, যারা হচ্ছে অন্তঃসত্ত্বা আছেন, অন্তঃসত্ত্বাদের বিষয়ে একটু জানতে চাই। এবং একটা খুশির খবর যে বেশ কিছুদিন আমরা দেখেছি যে কুমিল্লা সিএমএইচে বেশ কিছু অন্তঃসত্ত্বার বাবুও হয়েছে, মানে আর্মিরা হচ্ছে ওখান থেকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসছে। যে যারা অন্তঃসত্ত্বা আছেন এখন পর্যন্ত এই বন্যা কবলিত এলাকাগুলোতে, তাদের সুরক্ষায় আসলে তারা কি প্রোটেক্ট নিতে পারেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে অন্তঃসত্ত্বা মায়েরা মানে ডেলিভারি টাইমের কাছাকাছি আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তাদের পরিবারের লোককে অনুরোধ করব, তাদেরকে একটু স্বাস্থ্যকেন্দ্র কাছাকাছি কোনো জায়গায় নিয়ে যাওয়া। এবং যারা উদ্ধারকর্মী আছেন তাদেরকে আমার অনুরোধ হচ্ছে এদেরকে বাছাই করেন, আলাদা করেন, করে একটা জায়গায় আনার, যদি নাও আনতে পারেন একটা হটলাইন দেন যাতে যে কোনো সময় তারা দ্রুত যেতে পারেন। আর তারা খাওয়া দাওয়া, স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন, কিন্তু তারাও আগের কথা, তারা যেন পরিষ্কার পানি পান করেন, ডায়রিয়াটা যেন তাদের আক্রান্ত না হয়, তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সির জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। এমন পরিস্থিতি যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে কি চিকিৎসক ছাড়া তো কোনো উপায় নেই? বাসায় কি কোনো রকম তারা ট্রিটমেন্ট নিতে পারে? না, যদি বাসায় তো স্যালাইন খাবেন, সেটা খাবেন, কিন্তু যদি তার বাচ্চা ডেলিভারির সময় উপক্রম হয়ে যায়, বাচ্চা বের হয়
শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে তো বাসায় থাকার সুযোগ নাই। বাসায় থাকার সুযোগ নাই। এই জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আশপাশ থেকে জেনে রাখা কোথায় একটা স্পিড বোট পাওয়া যাবে, কোথায় একটা দ্রুত যান পাওয়া যাবে, কোন জায়গায় হাসপাতাল আছে, এই কয়েকটা বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে। মানে অন্তঃসত্ত্বাদের এই বিষয়গুলোতে সচেতন হওয়া এই আসলে বিষয়গুলো সচেতন হতে জরুরি। আচ্ছা, আমরা শিশু, বৃদ্ধ এবং আমি একটু স্বাভাবিক মানুষের কথাও আসতে চাই, যে আপনি বলেন যে ডায়রিয়া, আমাশয়, নানা ধরনের রোগ হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি আর কি। এখন এই রোগগুলো তো অনেকেরই হচ্ছে, এখন তারা আসলে কি করে নিজেদেরকে, চিকিৎসক যদি না পায় তাহলে হচ্ছে এই একই ব্যবস্থা, বিশুদ্ধ পানি, চিরা, গুড় এসবই খাবে? এগুলো তো খাবেন, কিন্তু আরেকটা সরকার কিন্তু একটা হটলাইন করেছেন। হটলাইনে ফোন করলে আপনি কিন্তু চিকিৎসকের পরামর্শটা পেয়ে যাবেন। আমাকে সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই মাসের প্রায় 1,500 মানুষ এই হটলাইনে চিকিৎসা সেবা নিয়েছেন। তো আপনি হটলাইন নাম্বারটা সংগ্রহ করেন, হটলাইনে ফোন দেন। আমি জানি অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক নাই, কিন্তু যদি আপনার কাছে থাকে তা আপনি হটলাইনে ফোন দেন। সেখানে একজন চিকিৎসক বিশেষজ্ঞ সার্বক্ষণিকভাবে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি ফোন করবেন, উনি আপনাকে সাহায্য এবং সেবা দেবেন। শুধু সেটাই না, প্রয়োজন হলে আপনি কোথায় যাবেন, কাছাকাছি কোন জায়গায় আপনার চিকিৎসা জরুরি হবে, সেটাও তিনি বলে দেবেন। আমি এই প্রসঙ্গে আরও কথা বলতে চাই, তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে এবং বিরতির পর ফিরে এসে বিশেষ করে এই চর্মরোগ যাদের হচ্ছে আর নিউমোনিয়া সহ অন্যান্য রোগও তো হচ্ছে এই সময়, সেই সব বিষয়ে কথা বলতে চাই। বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাকিল আহমদ। আমাদের আজকের আলোচনার বিষয় বন্যা পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়। আমরা বিরতির আগে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে রয়েছে, জানতে চাই, দর্শকরাও নিশ্চয়ই জানতে চাই। সেটি হচ্ছে এই সময় কিশোরী স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ। যারা শেল্টারে আশ্রয় নেয় কিংবা যারা বাসায় থাকে, তারা তাদের দেখভালটা কিভাবে করতে পারে? না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিশোরী স্বাস্থ্য শুধু নয়, ঋতুমতী মায়েরা যারা মহিলারা আছেন তাদের জন্য এই সময় তাদের যে যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি হবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং আমি সরকার শুধু না, যারা ত্রাণ সাহায্য পাঠাচ্ছেন তাদেরকে অনুরোধ করব এই সময় যেন এই স্যানিটারি প্যাডের প্যাকেটগুলো এইসব জায়গায় পাঠানো হয়, যাতে তারা এটা পেতে পারেন, তারা এই সময় বিব্রতকর অবস্থার মধ্যে সৃষ্টি না যান। সবাই হচ্ছে খাবার পাঠাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো সরাসরি কেউ চিন্তা করছে? হয়তো যাচ্ছে, নিশ্চয়ই যাচ্ছে, কেউ না কেউ পাঠাচ্ছে। আমি দিন কয়েক আগে এটা নেভাল হেডকোয়ার্টারে গিয়েছিলাম, ওখানে নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী সারা দেশে এই কার্য পরিচালনা করছে। নৌবাহিনীর প্রধানের স্ত্রী এটাকে নেতৃত্ব দিচ্ছেন। আসলে ওনার কাছ থেকেই আমি প্রথম শুনলাম, আমি ওনার কাছ থেকেই জানলাম যে এটাও একটা আইটেম পাঠাতে হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমার আরো কিছু বেশ প্রশ্ন রয়েছে। এই সময় হেল্পলাইনের কথা বলছিলাম। হ্যাঁ, হেল্পলাইনের কথা, যারা হচ্ছে দুর্গম এলাকায় থাকে কিংবা যারা হচ্ছে চিকিৎসক কাছে পান না, তারা আসলে কি করবেন? তারা ওই যে হেল্পলাইনের কথা বলছিলাম, হেল্পলাইন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটা হেল্পলাইন আছেন, 16263। 16263। আমি আবারও নাম্বারটা বলছি, 16263। এই নাম্বারে আপনি ফোন করবেন। ফোন করলে ওইখানে সার্বক্ষণিক 24 ঘন্টা চিকিৎসক আছেন আপনাকে পরামর্শ দেওয়ার জন্য, আপনাকে সাহায্য করার জন্য, এবং আপনি নিকটস্থ কোনো জায়গায় যাবেন তারও একটা পরামর্শ তারা আশা করি আপনাকে দিয়ে দেবেন। এটা ফোনেই দিয়ে দেবেন? ফোনেই দিয়ে দিবেন। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অর্থাৎ চিকিৎসক কিন্তু আপনার পাশে আছেন, সরকার আপনাকে চিকিৎসক পাশে রেখেছেন, শুধু আপনার ফোনটা তুলে কথা বলার জন্য। আচ্ছা, এই যে বন্যায় আমরা দেখি যে বন্যায় প্লাবিত হয়ে টয়লেটও প্লাবিত হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে তখন আসলে এখন কি করা দরকার প্রথমত? সুরক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ আমরা যখন বন্যা পরবর্তীকালে বাড়ি ফিরে যাব তখন জীবনের অত্যাবশ্যকীয় কাজ তো এইটা টয়লেট করতেই হবে। কিন্তু এই টয়লেটগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় প্লাবিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, উপচে পড়ছে, বন্ধ হয়ে গেছে।
তো দুটো কাজ, স্থানীয় পর্যায়ে আমরা যদি পারি দ্রুততার সাথে ঠিক করা, না ঠিক করতে পারলে কোথাও একটা পিট জাতীয় কোনো কিছুর ব্যবস্থা করে সেইখানে করা, যাতে এটা পানিতে মিশে না যায়। খেয়াল রাখতে হবে এই মলমূত্র যেন পানির মধ্যে মিশে না যায়। পানির মধ্যে মিশে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। আচ্ছা, আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যেন কোথাও পিট করে গর্ত করে আপাতত কিছু একটা ব্যবস্থা করা। কিন্তু গর্ত করবে সেখানেও তো পানি এখনো তো পুরোপুরি নেমে যায়। তারপরে তো একটা জায়গায় চেষ্টা করতে হবে যেন এই মলমূত্রগুলো কোনো জায়গায় পানিতে না ছড়ায়। তা না হলে এটা আপাতত কিছুদিনের কষ্ট হবে। আমি নিশ্চিত সরকারের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যারা আছেন তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন, এবং তাদের কাছে আহ্বান আমিও রাখবো যে প্রত্যেকটা অঞ্চলে যেসব জায়গায় আমাদের টয়লেটগুলো নষ্ট হয়ে গেছে সেই জায়গায় যাওয়া এবং সুপেয় পানির ব্যবস্থা করার জন্য এই পানি যে টিউবওয়েলগুলো আছে বা পানির ব্যবস্থা আছে সেইটা ঠিক করা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। আর দুটি বিষয়, সেটা হচ্ছে আমি একটু চর্মরোগের বিষয়, যারা শেল্টারে আশ্রয় নিয়েছিলেন কিংবা শেল্টার থেকে যারা এখন ফিরে আসবেন, এই চর্মরোগের ব্যাপকতা। মূলত স্ক্যাবিসটাই হচ্ছে প্রধান রোগ। স্ক্যাবিসটা হলে তখন আমাদের যে স্ক্যাবিসের যে মলম আছে, নানা স্ক্যাবেক্স, পারমিন, এগুলো ব্যবহার করা, এগুলো সমস্ত শরীরে লাগানো, লাগিয়ে ৩-৪ ঘন্টা পর তার কাগজপত্র যা আছে সেগুলো ধুয়ে দেওয়া, পরিষ্কার করা, এবং এইটাই হচ্ছে স্ক্যাবিসের কাজ। এবং স্ক্যাবিস হলে প্রকৃতপক্ষে পরিবারের সকলকে একসাথে এটা লাগাতে হবে। এবং আমি বলবো যে আপনারা শেল্টারে থাকার সময় লাগালে আবার হবে, বাড়িতে ফিরে এসে এই স্ক্যাবেক্স বা পারমিন মলম বাড়ির সবাই একসাথে ব্যবহার করবেন। যদি একজনের হয় সবাই ইউজ করবেন। আচ্ছা, এই বন্যার পানিতে সাপ দেখা যায়, এই সময় সাপ, পোকামাকড় তারাও তো হচ্ছে কোথাও আশ্রয় পায় না, বিভিন্ন পানিতে ঘুরে বেড়ায়, সাপের কামড়েই অনেকে মরে যায়, অনেকে পানিতে ডুবেও মরে যায়, মৃত্যু হয় অনেকের। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে সাপ কামড় দিলে? আপনি ঠিকই বলেছেন, সাপের কামড়ে মানে মৃত্যুর চেয়ে ভীতি অনেক বেশি। এ পর্যন্ত একজন মাত্র, সরকারের যে 29 তারিখ পর্যন্ত যে হিসাব, তাতে একজন সাপের কামড়ে মারা গেছেন। হ্যাঁ, একজন মানুষই, একটা মৃত্যুই অনেক। তো সাপের কামড় হলে প্রথম কাজ হচ্ছে আপনি প্যানিকড হবেন না। ওই রোগী যেন দৌড়াদৌড়ি না করে। যদি পায়ে কামড় দেয়, পাটাকে লম্বা করে নিচে একটা কাঠ দিয়ে, একটা গামছা দিয়ে শক্ত করে পেঁচাবেন পুরো পা, পেঁচিয়ে নিয়ে তারপরে কোনো হাসপাতাল বা কোন জায়গায় নিয়ে যাবেন। সেজন্য ওই জায়গাটা খোঁচাখুচি করবেন না, ওই জায়গায় চুষবেন না, ওই জায়গায় লবণ দিবেন না, ওই জায়গায় অ্যাসিড দিবেন না, কিছুই করবেন না। ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে দিতে পারেন খানিকটা, তারপর শক্ত করে একটা গামছা দিয়ে টাইট করে বাঁধার জন্য বলবো পুরো পাটা, যাতে বিষটা উপরের দিকে না ওঠে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য, এবং আশা করি দর্শকরা উপকৃত হয়েছে, কারণ বন্যা দুর্গত এলাকার মানুষরা বিশেষ করে। দর্শক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।